ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজ আমরা একটি নতুন অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে সাউন্ড। তো আমরা সবাই জানি যে শব্দ কি। প্রথমেই যদি তোমায় জিজ্ঞেস করি হোয়াট ইজ সাউন্ড, তোমার মাথায় কি আসবে? যে শব্দ আমাদের শোনার অনুভূতি জাগায়, তাই না? কানে আমরা শুনতে পাই শব্দ, এবং কোনো একটা বস্তুকে যদি ভাইব্রেট করা হয় সেখান থেকে কিন্তু শব্দ উৎপন্ন হবে। যেমন এখানে একটা স্পিকার, এই স্পিকারের এই অংশটাকে বলা হয় ডায়াফ্রাম। তো এটা যখনই ভাইব্রেট করে এখান থেকে একটা সাউন্ড জেনারেট হয়, অর্থাৎ শব্দ আমাদের শোনার অনুভূতি জাগায়। 2 নম্বর, যে কোনো কম্পনশীল বস্তু থেকেই শব্দ উৎপন্ন হয়, তাই না? 3 নম্বর, কি শব্দ বিস্তারের জন্য কি লাগবে? একটা জড় মাধ্যম লাগবে, মেটেরিয়াল মিডিয়াম লাগবে। শূন্যস্থানের মধ্য দিয়ে শব্দ বিস্তার লাভ করতে পারে না। আর কি শব্দ আমরা জানি এক ধরনের স্থিতিস্থাপক তরঙ্গ, অর্থাৎ মাধ্যমের ইলাস্টিক প্রপার্টির জন্য শব্দ এগিয়ে চলে ঘনীভবন তনুভবন মাধ্যমে। আর কি শব্দ হচ্ছে এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ, অর্থাৎ শব্দ যেদিকে অগ্রসর হচ্ছে মিডিয়ামের কণাগুলো সেই বরাবরই আন্দোলিত হচ্ছে। এটাই হচ্ছে সাউন্ড। তাহলে ফার্স্ট হচ্ছে সাউন্ড হচ্ছে একটা কি এনার্জির একটা ফর্ম, ঠিক? তাহলে সংজ্ঞাটা যদি আমরা একটু দেখে নিই তাহলে কি বলছে? শব্দ এক প্রকার শক্তি বা এনার্জি, যা কম্পনশীল বস্তু থেকে নির্গত হয়ে জড় মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গের আকারে বিস্তার লাভ করে এবং কানে শ্রবণের অনুভূতি জাগায়। তাহলে এটা কি আমরা বলবো কি সাউন্ড। তাহলে এই যে কম্পনশীল বস্তু, এখানে স্পিকারের যে ছবিটা দেখানো হয়েছে, এই কম্পনশীল বস্তুটাকে বলা হচ্ছে সাউন্ডের সোর্স, বা বাংলায় যেটাকে বলা হয় শনক। যে কোনো কম্পনশীল বস্তু হতে পারে। একটা সুরশলাকাও কম্পনশীল বস্তু, তাকে যদি সুরশলাকার যে বাহু সেটাকে যদি হাতুড়ি দিয়ে এখানে আঘাত করো, এটাও ভাইব্রেট করবে, এখান থেকেও একটা শব্দ উৎপন্ন হবে। বোঝা গেল? এবার ব্যাপারটা হচ্ছে যে আঘাত করলেই যে শব্দ উৎপন্ন হবে সেটা তুমি কানে শুনতে পাবে এমন কোনো কথা নেই। যেমন ভূমিকম্পের সময় কি হয়? পৃথিবীর দুটো প্লেটের মধ্যে একটা ঘর্ষণ বা ধাক্কা লাগে, তাই না? তাহলে এর ফলে একটা তরঙ্গ সৃষ্টি হয়, ভূমিকম্পের তরঙ্গ, সিসমিক ওয়েভ বলা হয়। তো সেটা কিন্তু তুমি শুনতে পাও না কানে, এটাও এক ধরনের কিন্তু শব্দ। তাহলে আমাদের যে কান, সেটা যে রেঞ্জের মধ্যে শব্দটাকে শুনতে পায় সেই রেঞ্জটাকে বলা হয় অডিবল রেঞ্জ, শ্রবণযোগ্য যে সীমা, এবং সেটা হয় 20 হার্জ থেকে 20,000 হার্জ। শব্দ যদি এই রেঞ্জের মধ্যে থাকে আমাদের কান সেটাকে ডিটেক্ট করবে। যদি শব্দ 20 হার্জের থেকে কম হয় তখন তাকে আমরা বলবো ইনফ্রাসনিক। ইনফ্রা শব্দের অর্থই কম। তাহলে ইনফ্রাসনিক শব্দ, যেটা এই এক্সাম্পলটা দিলাম যে আর্থকোয়েকের যে শব্দ, তাহলে আর্থকোয়েকের শব্দ আমরা শুনতে পাই না, কিন্তু বিভিন্ন প্রাণী যেমন পাখি, কুকুর, এরা কিন্তু অনুভব করতে পারে বা এরা শুনতে পায়। তাহলে ইনফ্রাসনিক শব্দ হচ্ছে 20 হার্জের কম, আলট্রাসনিক হচ্ছে 20 কিলোহার্জ এর বেশি। তাহলে কোনো একটা শব্দ যদি 20 কিলোহার্জের থেকে বেশি হয়, ঠিক আছে, শব্দের যে ফ্রিকোয়েন্সি, তখন সেটাকে আমরা বলবো আলট্রাসনিক সাউন্ড। আমরা আলট্রাসোনোগ্রাফি জানি বিষয়টা কি, ইন্টারনাল যে অর্গান রয়েছে আমাদের শরীরের ভিতর সেগুলোকে মানে কোনো অস্বাভাবিকতা আছে কি না সেটার জন্য পরীক্ষা করা হয় আলট্রাসোনোগ্রাফি। সেখানে ব্যবহার করা হয় কিন্তু এই আলট্রাসনিক সাউন্ড। আলট্রা মানে হচ্ছে বেশি, অর্থাৎ 20 কিলোহার্জের থেকে বেশি, সেটা হচ্ছে আলট্রাসনিক সাউন্ড। এই আলট্রাসনিক সাউন্ড কিন্তু বাদুর, ঠিক আছে, চামচিকি যারা আছে, চামচিকা, এরা কিন্তু তাদের মুখ থেকে উৎপন্ন করে। অর্থাৎ তারা যখন উড়ছে, ধরো সামনে একটা প্রতিবন্ধক বা বাধা আছে, তাদের চোখ নেই, কিন্তু এই আলট্রাসনিক সাউন্ড তারা এখান থেকে মুখ থেকে উৎপন্ন করবে, গিয়ে ধাক্কা খেয়ে আবার তার কাছে ফিরে আসবে। এখান থেকে সেই ডিস্ট্যান্সটা মেজার করতে পারবে যে বাধাটা কত দূরে রয়েছে, সেই অনুযায়ী সে চলাফেরা করে, বাদুর, চামচিকে। বোঝা গেছে? তাহলে 3টে পার্ট আমরা পাচ্ছি, ইনফ্রাসনিক, অডিবল রেঞ্জ যেটা আমরা শুনতে পাই হিউম্যান, আর আলট্রাসনিক যেটা বাদুর, চামচিকি উৎপন্ন করে এবং বিভিন্ন কাজে লাগে। এই আলট্রাসোনোগ্রাফিকে কাজে লাগা মানে কী কী কাজে লাগে সেটা একটু দেখে নিই। প্রথম হচ্ছে মেডিকেলে
আল্ট্রাসোনোগ্রাফি, সেখানে কি করা হয়, শরীরের ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গ সেটাকে আমরা পর্যবেক্ষণ করি। ফিটাল ডেভেলপমেন্ট ডিউরিং প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সির সময় ভ্রূণের কি ডেভেলপমেন্ট হয়েছে সেটাও চেক করা হয় আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে। কিডনিতে যদি স্টোন থাকে, কোথাও টিউমার, সিস্ট হয়েছে কোথাও, বা কোনো অস্বাভাবিকতা যদি শরীরের মধ্যে থাকে সেটাও আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে, এবং সেটা আমরা 20 কিলোহার্জের থেকে বেশি সাউন্ডের ফ্রিকোয়েন্সি ব্যবহার করি। এটা নন ইনভ্যাসিভ, এর অর্থ কি, ক্ষতিকারক নয় এবং আয়োনাইজিং রেডিয়েশন এমিট করে না, মানে কোনো রকম রেডিয়েশন এতে নেই, কোনো রকম ক্ষতি তোমার শরীরে হবে না। ইউজেস অফ আল্ট্রাসোনোগ্রাফি 2, সোনার। এই সোনার শব্দের ফুল ফর্ম কি, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, সোনার। ব্যাপারটা কি, ধরো এখানে 2 নম্বর ছবিটা দেখো, সমুদ্রের ওপর একটা জাহাজ চলছে, তো সমুদ্রের গভীরতা তুমি মাপতে চাইছো, তো কিভাবে মাপবে, এখান থেকে একটা সাউন্ড সোর্স ছাড়লে সমুদ্রে ধাক্কা খেয়ে প্রতিফলিত হয়ে আবার জাহাজে ফিরে এলো, তাহলে এই ডিস্ট্যান্সটা তুমি ক্যালকুলেট করতে পারবে, যা কারণ তুমি জানো জলে শব্দের বেগ কত টাইম লাগলো জেনে নিলে, তাহলে ভি সমান এন ল্যামডা। সেখান থেকে ফ্রিকোয়েন্সিও জানো, ল্যামডা বার করতে পারবে, ডিস্ট্যান্স বার করতে পারবে, সব কিছু পারবে। তাহলে 1 নম্বর, সমুদ্রের ডেপথকে বা গভীরতা মাপার জন্য সমুদ্রের তলায় কোথাও সাবমেরিন আছে কিনা, বা আন্ডার ওয়াটার কোনো অবস্টাকলস, মানে জলের তলায় কোনো বাধা আছে কিনা, সেটাও কিন্তু আল্ট্রাসনিক ওয়েভের মাধ্যমে জানতে পারবে। স্কুলস অফ ফিশ, মানে কি, একগুচ্ছ মাছ বা ঝাঁকে ঝাঁকে মাছের উপস্থিতি তুমি লোকেট করতে পারবে, এবং রিসার্চ কাজেও ব্যবহার করা হয়। 3 নম্বর কি বলছে, ইন্ডাস্ট্রিয়াল ক্র্যাক ডিটেকশন, মানে কোথাও কোনো একটা কনস্ট্রাকশানে কোথাও ক্র্যাক এসেছে কি না, রেল লাইনে হতে পারে, ব্রিজে হতে পারে, এয়ারক্রাফট হতে পারে, তুমি না ভেঙেই আল্ট্রাসনিক ওয়েভ পাঠিয়েই বলে দিতে পারবে যে এর মধ্যে কোনো ক্র্যাক আছে কি না। হিডেন ডিফেক্টসকে এর মাধ্যমে বার করা হয়, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে আল্ট্রাসনিক ক্লিনিং, পরিষ্কার করার জন্য কোনো জুয়েলারি হতে পারে, লেন্স, চশমার, বা সার্জিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো ক্লিন করার জন্য আল্ট্রাসনিক ওয়েভকে ইউজ করা হয়, বা হসপিটালে, ল্যাবরেটরিতে, বেসিক্যালি ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতে যেখানে সূক্ষ্ম ক্লিনিংয়ের প্রয়োজন সেখানে ব্যবহার করা হয়। কিডনি স্টোন, যেটাকে বলা হয় লিথোট্রিপসি। কিডনি স্টোন হয়েছে, বড় বড় কিডনি যেটা তোমার মূত্রনালী দিয়ে বেরোতে পারবে না, সে কী করা হয়, উপর থেকে এই আল্ট্রাসনিক সাউন্ড বা ওয়েভকে পাঠিয়ে এই কিডনি স্টোনগুলোকে চূর্ণ বিচূর্ণ করা হয়, এবং এমন চূর্ণ বিচূর্ণ করা হয় সেটা মূত্রের মাধ্যমে বেরিয়ে যেতে পারবে। তো কিডনি স্টোন সারাতে ব্যবহার করা হয়। এই তো বলেছে স্মল ফ্র্যাগমেন্ট, ছোটো ছোটো পার্টে ভেঙে দেওয়া হয় এবং সেটা ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়, তো এখানে সার্জারির প্রয়োজন পড়ে না। ডিস্ট্যান্স মেজারমেন্ট অ্যান্ড সেন্সার, এটা কি, গাড়িতে বিভিন্ন সেন্সার লাগানো থাকে সামনে পিছনে ব্যাক করার সময়, তো সামনে কোনো অবস্ট্যাকল চলে এলে গাড়িতে একটা সিগন্যাল তোমাকে দেখাবে, যে বলেছে কার পার্কিং অ্যাসিস্ট্যান্স সিস্টেম হতে পারে, ঠিক আছে। এখানে সব আল্ট্রাসনিক ওয়েভকে ব্যবহার করা হয়। পেস্ট রিপেলার্স, মানে কি, এই যে মশা, মাছি, বিভিন্ন পতঙ্গ, তাদের উপদ্রব বাড়লে এইরকম যন্ত্র যেটা প্লাগে গুঁজে দেওয়া হয়, সেখান থেকে এক ধরনের আল্ট্রাসনিক ওয়েভ নির্গত হয়, যেখানে এই পেস্ট যেগুলো পোকামাকড় তারা কিন্তু দূরে থাকবে বাড়ি থেকে। নেক্সট আমরা আসছি সাউন্ড ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স। 20টা পয়েন্ট লিখেছি, দেখো সবই তুমি জানো, একবার আমি রিভাইজ করে দিচ্ছি। প্রথম পয়েন্ট কি বলেছে, সাউন্ডকে চলার জন্য মিডিয়ামের প্রয়োজন, অর্থাৎ সাউন্ড হচ্ছে একটা কি, মেকানিক্যাল ওয়েভ। এখানে সলিড, লিকুইড এবং গ্যাস 3টে মিডিয়ামের মধ্য দিয়েই চলে। 2 নম্বর, এই মেকানিক্যাল ওয়েভের একটা ভাগ হচ্ছে কি, লঙ্গিটিউডনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ, অর্থাৎ সাউন্ড যেদিকে প্রোপাগেশন করছে, যেদিকে যাচ্ছে সেই বরাবরই মিডিয়ামের পার্টিকেলগুলো ভাইব্রেট করছে, এবং সে কম্প্রেশন এবং রেয়ারফ্যাকশন, অর্থাৎ ঘনীভবন এবং তনুভবন এর মাধ্যমে এগিয়ে চলছে সামনের দিকে। এটা কিন্তু ভ্যাকাম বা শূন্যস্থানের মধ্য দিয়ে যেতে পারে না, কারণ মিডিয়াম তার প্রয়োজন। এই যে বললাম কম্প্রেশন রেয়ারফ্যাকশনের মাধ্যমে চলাচল করে, ঠিক আছে। 5 নম্বর কি বলছে, মিডিয়াম চেঞ্জ হলে সাউন্ডের স্পিড চেঞ্জ হবে, যেমন সলিডের ক্ষেত্রে সাউন্ডের স্পিড সব থেকে বেশি, এই যে 6 নম্বর পয়েন্ট, সলিডে সব থেকে বেশি, লিকুইড, তারপর গ্যাস, কারণ সলিডে পার্টিকেলগুলো কাছাকাছি থাকে। সাউন্ড কম্প্রেশন রেয়ারফ্যাকশন খুব দ্রুত হয়, তাই সাউন্ডের স্পিডটা বেশি হয়। সাউন্ডে এখানে এক ধরনের তো এনার্জি, অর্থাৎ সাউন্ড এখানে এনার্জি ট্রান্সফার করে, ম্যাটারকে ট্রান্সফার করে না, মাস ট্রান্সফার করে না।
ফ্রিকোয়েন্সি, দেখো ফ্রিকোয়েন্সি যদি হাই হয় তাহলে সাউন্ডের পিচটা হবে হাই, মানে হাই পিচ মানে হাই ফ্রিকোয়েন্সি। সাউন্ডের অ্যাম্পলিটিউড যদি বেশি হয় তাহলে তার লাউডনেস এবং ইন্টেন্সিটি বেশি হবে। বোঝা গেছে? এটা ওয়েভলেন্থের ফর্মুলা, ভেলোসিটি বাই ফ্রিকোয়েন্সি। সাউন্ড কিন্তু রিফ্লেকশন বা প্রতিফলন ধর্ম প্রদর্শন করে, যার মধ্যে প্রতিফলনের বিশেষ টাইপগুলো হচ্ছে ইকো এবং রিভারবেরেশন, অর্থাৎ প্রতিধ্বনি এবং অনুরণন দেখায়। সাউন্ড কিন্তু রিফ্র্যাকশানও প্রদর্শন করে, অর্থাৎ প্রতিসরণ। সাউন্ড কিন্তু ডিফ্র্যাকশানও প্রদর্শন করে। সাউন্ড ইন্টারফারেন্স, ব্যতিচারও প্রদর্শন করে। তাহলে প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন সবই কিন্তু দেখায়। কিন্তু সাউন্ড পোলারাইজেশন শো করে না, কারণ পোলারাইজেশন হচ্ছে কার প্রপার্টি? তির্যক তরঙ্গের প্রপার্টি। তাহলে সাউন্ড ক্যান নট বি পোলারাইজড। এরপর দেখো, সাউন্ড কিন্তু রেজোনেন্স সৃষ্টি করতে পারে যদি সাউন্ডের ন্যাচারাল মানে কোনো মিডিয়ামের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যায়, তাহলে রেজোনেন্স হবে। সাউন্ডের ইন্টেন্সিটি দূরত্ব বাড়লে কমতে থাকে। কীরকম কমে? আর স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব যদি তুমি দ্বিগুণ করো সাউন্ড সোর্স থেকে, এই যে সোর্স, এখান থেকে দূরত্বকে যদি দ্বিগুণ করো তাহলে সাউন্ডের ইন্টেন্সিটি বা বলতে পারো লাউডনেস কিন্তু 4 গুণ কমে যাবে, 1/4 হয়ে যাবে। আমাদের অডেবল রেঞ্জ বলে দিয়েছি 20 হার্জ থেকে 20,000 হার্জ বা 20 কিলো হার্জ। এবার ইনফ্রাসনিক মানে যেটা 20 হার্জের কম, সেটা হাতি শুনতে পায়, কুকুর, বিড়াল এরা শুনতে পায়। মানুষ আমরা শুনতে পাই 20 হার্জ থেকে 20 কিলো হার্জের মধ্যে। আর ব্যাটস বা বাদুড় কিন্তু 20 কিলো হার্জের উপরের সাউন্ডও শুনতে পারে, আল্ট্রাসনিক। কোয়ালিটি, যেটাকে আমরা বলি টিম্বার মানে গুণ বা জাতি সাউন্ডের, সেটা ওয়েভ ফর্মের উপর ডিপেন্ড করে, হারমোনিক্সের উপর ডিপেন্ড করে। এগুলো আগের চ্যাপ্টারে আমরা দেখেছি। আর কি সাউন্ড এই ভি ইজ ইকাল টু এন ল্যামডা বা এফ ল্যামডা, এই ইকুয়েশন মেনে চলে সাউন্ডের ভেলোসিটি বার করার ফর্মুলা। এরপর আমরা দেখব শব্দের গতিবেগ। দেখো আলোর গতিবেগ কি আমরা জানি? আলো তো সব থেকে ফাস্টেস্ট, তাহলে আলোর গতিবেগ হচ্ছে 3 লাখ কিলোমিটার প্রতি সেকেন্ড। ভাবতে পারো এই গতিবেগে আলো কিন্তু চলাচল করে, অর্থাৎ বেসিক্যালি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটাই মানে হচ্ছে 3 লাখ কিলোমিটার, 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার কিন্তু লাইট ট্রাভেল করে। সেক্ষেত্রে শব্দের যে বেগ, সে শব্দের বেগ অতি নগণ্য। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি নাও, ওই 330-332 মিটার পার সেকেন্ড এর আশেপাশেই থাকে। এটা হচ্ছে শব্দের গতিবেগ, অনেক কম। তাই জন্য বিদ্যুৎ চমকানোর কিছুক্ষণ পরে শব্দ শুনতে পাও। ঠিক বাজি ফাটলে সব বাজির আলোটা আগে আসবে, তারপরে আওয়াজটা আসে। স্টেডিয়ামে খেলা দেখলে তুমি ব্যাটে বল আঘাত করার কিছুক্ষণ পরে শব্দ শুনতে পাও। বোঝা গেছে? এছাড়াও টেম্পারেচার যদি বাড়ে, 0 ডিগ্রি থেকে T ডিগ্রি সেন্টিগ্রেড যদি করলাম, অর্থাৎ টেম্পারেচার ধরো বাড়লো, সেখানেও শব্দের ভেলোসিটি বাড়ে। এগুলো আজকে আমরা দেখব, সবই দেখব। ঠিক আছে? এবার যদি আমরা বায়ু প্রবাহের প্রভাবটা দেখি, এয়ার, এটা নর্মাল। ধরো বায়ু প্রবাহিত হচ্ছে +x ডাইরেকশানে, শব্দও প্রবাহিত হচ্ছে এই ডাইরেকশানে। শব্দের বেগকে আমরা বললাম ক্যাপিটাল ভি, বায়ুর বেগকে বললাম স্মল ভি। এটা হচ্ছে এয়ার যাচ্ছে, এটা সাউন্ড যাচ্ছে। তাহলে যদি দুটোই একই দিকে প্রবাহিত হয় তাহলে অবশ্যই কার্যকর বেগ v' সেটা দুটো অ্যাড হয়ে যাবে, ভেলোসিটি দুটো, তাই না? একইভাবে দুটো যদি অপোজিট ডাইরেকশানে হয় অবশ্যই ক্যাপিটাল ভি বড়, তাহলে v- হয়ে যাবে, v- ভি হয়ে যাবে কি কার্যকর বেগ। একইভাবে যদি কোনো অ্যাঙ্গেল করে থাকে তাহলে এটা মনে করো সাউন্ডের ভেলোসিটি ভি, কোনো একটা অ্যাঙ্গেল করে বাতাস বইছে স্মল ভি, অ্যাঙ্গেলটা বললাম থিটা, তাহলে কার্যকর বেগ v' কী হবে? জাস্ট ভি এর উপাংশ এদিকে নিয়ে নাও, স্মল ভি কস থিটা। তাহলে কার্যকর বেগ v' সমান পাবো ক্যাপিটাল ভি প্লাস স্মল ভি কস থিটা। ইজি। থিটার ভ্যালু 0 বসাও, দেখো v+v পাবে। থিটার ভ্যালু 180 দেখো বসাও, দেখো v- পাবে। এইগুলো ফিরে আসবে, এটাও ফিরে আসবে, এটাও ফিরে আসবে। কিন্তু থিটার ভ্যালু 90 বসাও, দেখো আসবে v' সমান v। এর অর্থ কি? কার্যকর বেগ আর সাউন্ডের প্রকৃত বেগ সমান। অর্থাৎ একটা বস্তুর মানে সাউন্ড যদি +x বরাবর যায় আর বাতাসের গতিবেগ যদি তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে হয় তাহলে কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ এই ভি নিয়েই তুমি কাজ করবে। তাহলে কার্যকর বেগ আর প্রকৃত বেগ একই। বোঝা গেছে? কিছুই নেই, ভেক্টর কনসেপ্ট। এবার জড় মাধ্যমের শব্দের বেগ নিয়ে আমরা আলোচনা করব। জড় মাধ্যম মানে কি বোঝায়? সলিড,
লিকুইড এবং গ্যাস। তো প্রথম আমরা গ্যাসটা পড়ছি, তারপর সলিড লিকুইড আলোচনা করব। তো আমরা আগের লেকচারেও দেখেছি দুটো বিষয় খুব ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে স্থিতিস্থাপকতা আর একটা হচ্ছে ডেনসিটি, আর একটা ছিল কোহেশন বা সংশক্তি। তো স্থিতিস্থাপকতা ব্যাপারটা দেখো, স্থিতিস্থাপক মানে কি? তো মিডিয়াম, এটা মিডিয়ামের ব্যাপার। তো কোনো একটা বস্তুকে, এই যে স্পিকারটা ছিল, সেই স্পিকারটাকে যখনই তুমি ভাইব্রেট করলে, সেই ইলেকট্রিক এনার্জি দিয়ে হোক, কাউকে ধাক্কা মেরে হোক, ভাইব্রেট যখনই করবে, এই যে মিডিয়ামটা এখানে রয়েছে, সেই মিডিয়ামের মধ্যে একটা কী হবে? বল প্রযুক্ত হবে। এবং সেই মিডিয়ামটা যদি ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা ধর্ম থাকে, তাহলে মিডিয়ামের কণাগুলো ডিসপ্লেসড হয়ে যাবে এবং স্থিতিস্থাপকতা ধর্মের জন্য আগের পজিশনে তাই সেই কণাগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। অর্থাৎ যে কম্প্রেশন তৈরি হচ্ছে, সেই কম্প্রেশন রেয়ারফ্যাকশানে, এবং যে রেয়ারফ্যাকশান তৈরি হচ্ছে সেটা কম্প্রেশনে রূপান্তরিত হতে সাহায্য করে যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। ঘনীভবন তনুভবনে এবং তনুভবন ঘনীভবনে রূপান্তরিত হতে সাহায্য করে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। তাহলে কোনো একটা মিডিয়াম যার ইলাস্টিসিটি ধর্মটা বেশি থাকবে, তাহলে এই প্রসেসটা সংঘটিত হতে টাইম কি লাগবে? খুব কম লাগবে, দ্রুত হবে, এই চেঞ্জটা দ্রুত হবে। তাহলে চেঞ্জ যদি দ্রুত হয়, সাউন্ডের বেগও কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ কোনো একটা মিডিয়াম যার ইলাস্টিসিটি বেশি, সেই মিডিয়ামে কিন্তু সাউন্ডের বেগ বেশি হবে। অর্থাৎ এখানে বেসিক্যালি একটা সরল সম্পর্ক বর্তমান। নেক্সট, ঘনত্বটা যদি দেখি, কোনো একটা মিডিয়াম, ধরো তার ঘনত্বকে আমি রো দিয়ে লিখলাম, তার ঘনত্ব কম। ঘনত্ব কম মানে কি? মিডিয়ামের পার্টিকেলের কণাগুলো কি আছে? দূরে দূরে রয়েছে। তাহলে যদি দূরে দূরে থাকে, তুমি একটা জিনিস বলো, কোনো একটা জায়গা ফাঁকা, তাহলে সেখানে তোমার চলার গতিবেগ অবশ্যই বেশি হবে। কিন্তু তুমি যদি হাওড়া স্টেশনে ছুটতে চাও, ছুটতে পারবে না, ধাক্কা খাবে। হাওড়া স্টেশনের ঘনত্ব বেশি, তাহলে তোমার বেগ কমে যাবে। অর্থাৎ ঘনত্ব কমে গেলে ডাইরেক্টলি বলতে পারি তোমার বেগ বেড়ে যাবে। অর্থাৎ এর সাথে একটা কি ব্যস্ত সম্পর্ক রয়েছে বেগের সাথে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে অ্যাকচুয়ালি সাউন্ডের যে বেগ, সেটা যে রিলেশন মেনে চলে রুট ওভার, এটা আগেও বলেছি, ইলাস্টিসিটি ফ্যাক্টর মানে ইলাস্টিক যে গুণাঙ্কগুলো আছে সেটা ডিভাইডেড বাই ডেনসিটি অফ দ্য মিডিয়াম। এটাই হচ্ছে মেন ফর্মুলা। ক্লিয়ার? এই যে ঘনত্ব কম মানে কি? এই যে ঘনীভবন আর তনুভবন, তারা অনেকটা জায়গা জুড়ে হবে, অর্থাৎ সাউন্ডের বেগ বেড়ে যাবে, অর্থাৎ ল্যামডাগুলো বড় হয়ে যাবে। এবার ভি ইজিক্যাল টু এন ল্যামডা, তো এন তো কনস্ট্যান্ট, এনটা সোর্সের উপর ডিপেন্ড করে, ফ্রিকোয়েন্সি সবসময় সোর্সের উপর ডিপেন্ড করে। তাহলে ল্যামডা যদি বেড়ে যায়, অবশ্যই ভেলোসিটি বেড়ে যাবে ডেনসিটি কমলে। তাহলে এই রিলেশনটা মনে রাখো, এবার এটা নিয়ে কাজ হবে। নেক্সট আমরা গ্যাস মাধ্যমে শব্দের বেগ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কি পেলাম? সাউন্ডের বেগ ভি ইজিক্যাল টু আন্ডার রুট ইলাস্টিক কোএফিশিয়েন্ট যেগুলো থাকবে, গুণাঙ্কগুলো, ডিভাইডেড বাই ডেনসিটি। এবার আমরা কি বলেছি? গ্যাস নিয়েছি, গ্যাস। তো গ্যাসের ক্ষেত্রে কোন গুণাঙ্কটা আসে? দেখো, সলিডের ক্ষেত্রে আসে ইয়ং মডিউলাস। গ্যাসের তো আর দৈর্ঘ্য নেই, গ্যাসের ক্ষেত্রে আমরা এর জায়গায় পুট করব কি? বাল্ক মডিউলাস বা আয়তন বিকৃতি গুণাঙ্ক, তাই না? তাহলে এখানে ইটাকে চেঞ্জ করে কে বাই রো আমরা লিখতে পারি। এবার এই কে এর ভ্যালু কি হবে সেটা নিয়ে গবেষণা চলছে। বিজ্ঞানী নিউটন এটাকে মডিফাই করেন। নিউটন কি গণনা করেছিলেন? তিনি বলেছেন যে যখন কোনো একটা গ্যাস মিডিয়াম এর মধ্য দিয়ে সাউন্ড যখন এগিয়ে চলছে, সেই এগিয়ে চলার সময় যে ঘনীভবন এবং তনুভবনগুলো সৃষ্টি হচ্ছে, সেই সময় টেম্পারেচারের কোনো রকম হেরফের হচ্ছে না, অর্থাৎ টেম্পারেচার থাকছে কনস্ট্যান্ট। অর্থাৎ কোনো গ্যাস মাধ্যমের মধ্য দিয়ে শব্দ এগিয়ে চললে তার টেম্পারেচার থাকছে কনস্ট্যান্ট। এটা হচ্ছে নিউটনের অ্যাজাম্পশন, মানে তিনি মেনে ধরে নিয়েছেন। অর্থাৎ এটা একটা কি সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস। তো আইসোথার্মাল প্রসেস ধরে নিয়ে তিনি ক্যালকুলেশন করেছেন। তাহলে আমরা যে আইডিয়াল গ্যাস ইকুয়েশনের যে ইকুয়েশনটা আমরা জানি কি? পিভি ইজিক্যাল টু এনআরটি, যেখানে পি হচ্ছে প্রেশার, ভি ভলিউম, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন। তাহলে যদি আমরা 1 মোল গ্যাস নিয়ে কাজটা করি, যে কোনো গ্যাস, তাহলে আমরা পাবো পিভি ইজিক্যাল টু আরটি। দেখো, আর তো কনস্ট্যান্ট,
আর নিউটন অ্যাজিউম করে নিয়েছেন এটা আইসোথার্মাল প্রসেস, অর্থাৎ এখানেও টেম্পারেচারও কনস্ট্যান্ট। তাহলে দেখতে পাচ্ছি পিভি সমান কনস্ট্যান্ট। এটা কিসের সূত্র? বয়েলের সূত্র। এবার আমাকে কি বার করতে হবে? ওই যে কে বললাম না, কি ছিল? ভি ইজ ইকাল টু √k/ρ। আমার এই কে এর ভ্যালুটাকে সাবস্টিটিউট করতে হবে। আমার মূল উদ্দেশ্য কে, অর্থাৎ আয়তন বিকৃতি গুণাঙ্ককে বার করা। দেখো, তো এটাকে ডিফারেন্সিয়েশন করছি। পিকে কনস্ট্যান্ট রাখলাম, ভি এর ডিফারেন্সিয়েশন ডিভি, প্লাস ভিকে কনস্ট্যান্ট, পি এর ডিফারেন্সিয়েশন ডিপি, এটা সমান কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। তো এখান থেকে আমি কি রাখছি? পিকে রাখছি। তাহলে এদিকে গেল মাইনাস ভি ডিপি ডিভাইডেড বাই ডিভি। ক্লিয়ার? এটাকে একটু মডিফাই করে লেখো, মাইনাস ডিপি ডিভাইডেড বাই ডিভি বাই ভি লিখতেই পারি, ভিটা উপরে উঠে গেছে। তাহলে এই টার্মটার একটা নাম আছে, দেখো ডিপি মানে কি? প্রেশার, প্রেশারের চেঞ্জ। তো প্রেশার মানে ফোর্স আপন ইউনিট এরিয়া, অর্থাৎ এটা কি বোঝাচ্ছে? আয়তন পীড়ন। নিচেরটা কি? আয়তন বিকৃতি। ডিভি হচ্ছে চেঞ্জ ইন ভলিউম ডিভাইডেড বাই অরিজিনাল ভলিউম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস আয়তন পীড়ন অর্থাৎ ভলিউম স্ট্রেস ডিভাইডেড বাই ভলিউম স্ট্রেন অর্থাৎ বিকৃতি। ক্লিয়ার? এবং এটা কি আমরা নাম দিয়েছি কি? বাল্ক মডিউলাস বা আয়তন বিকৃতি গুণাঙ্ক। তাহলে আমি পেয়ে গেলাম কে এর ডাইরেক্ট ভ্যালু কি? পি অর্থাৎ প্রেশার। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমি মডিফাই করি, তাহলে সাউন্ডের ভেলোসিটি গ্যাসিয়াস মিডিয়ামে পেয়ে গেলাম √p/ρ। এটা হচ্ছে নিউটনের ক্যালকুলেশন। এবার তিনি এই ভ্যালুগুলো পুট করছেন, প্রেশারের ভ্যালু এবং ডেনসিটি। কার ডেনসিটি নেবো? যেহেতু গ্যাস, আমি ধরি এয়ারে যদি পারফর্ম করি এটা বাতাসে, তাহলে বাতাসের ডেনসিটি নেবো। তাহলে ডেনসিটি অফ এয়ার, সেটা ভ্যালুটা আমি নিউটন নিয়েছিলেন কত? যা হয় 0.001293 এরকম গ্রাম পার সিসি, সেন্টিমিটার কিউব। এবং যে প্রেশার, সিজিএসে নিচ্ছি সব, প্রেশার নিয়েছিলেন 76 সেন্টিমিটার, যেটা আমাদের প্রেশার 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, অর্থাৎ 76 ইন্টু পারদের ঘনত্ব কত? 13.6 ইন্টু 980, এটা হচ্ছে প্রেশার। তাহলে এই ভ্যালুটা যখনই তিনি ওই ভি এর জায়গায় পুট করলেন p/ρ-তে, তিনি যে ভ্যালুটা পেলেন 280 মিটার পার সেকেন্ডে পেলেন। কিন্তু পরীক্ষার মাধ্যমে দেখা যায় যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ভেলোসিটি অফ সাউন্ড সেটা আসছে 332 এর আশেপাশে মিটার পার সেকেন্ড। তাহলে কিছু একটা তার ক্যালকুলেশনে ভুল হয়েছে, ম্যাচ করেনি, ভ্যালুটা ম্যাচ করার কথা। তাহলে এই ইকুয়েশনের মধ্যে কিছু জিনিস অসম্পূর্ণ এখনও রয়েছে, তাহলে এটাকে মডিফাই করার প্রয়োজন। তো মডিফাই করতে আসেন বিজ্ঞানী ল্যাপ্লাস। কি কালেকশন করেন? তিনি এসেই বললেন যে নিউটন যে ধরেছিলেন যে আইসোথার্মাল প্রসেস, তিনি বললেন না, এটা একটা অ্যাডিয়াবেটিক বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অ্যাডিয়াবেটিক প্রসেস। কীরকম? বলছে গ্যাসের মধ্য দিয়ে যখন সাউন্ড প্রোপাগেট করছে বা এগিয়ে চলছে, তখন যে কম্প্রেশন এবং রেয়ারফ্যাকশনগুলো তৈরি হচ্ছে, তারা এত দ্রুত একে অপরের মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে যে তাদের মধ্যে হিট ট্রান্সফারের কোনো রকম সুযোগ থাকছে না। অর্থাৎ কম্প্রেশন এবং রেয়ারফ্যাকশন রিজিয়ানগুলোর মধ্যে কোনো রকম হিট ট্রান্সফারের সুযোগ পাচ্ছে না, এত তাড়াতাড়ি তারা পরিবর্তন হচ্ছে। তাই হিট ট্রান্সফার 0, এবং হিট ট্রান্সফার 0 মানেই প্রসেসটা কি? অ্যাডিয়াবেটিক প্রসেস। টেম্পারেচার এখানে কিন্তু কনস্ট্যান্ট নয়। বোঝা গেছে? তো তিনি অ্যাডিয়াবেটিক প্রসেস ধরলেন, ধরে ক্যালকুলেশনগুলো করলেন। তাহলে আইসোথার্মালে ছিল পিভি সমান কনস্ট্যান্ট, অ্যাডিয়াবেটিকে কি হয়? p⁴ সমান কনস্ট্যান্ট, কেটা কনস্ট্যান্ট, যেখানে গামা হচ্ছে CP/CB মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার বাই মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। এবার একে ডিফারেন্সিয়েশন করো, ঠিক আছে? তাহলে পি এর ডিফারেন্সিয়েশন ডিপি v⁴ প্লাস পি রেখে দাও, গামা ডিফারেন্সিয়েশন v⁴ হচ্ছে গামা ইন্টু v⁴ -1 ইন্টু ডিভি, এটা সমান 0।
একইভাবে আমি বার করতে চাইছি কি ওই কে এর ভ্যালুটা, বাল্ক মডিউলাস ভি সমান কি আন্ডার রুট কে বাই রো, ওই কেটা কি বার করতে চাইছি। তাহলে কি করব, এই ভি টু দি পাওয়ার গামাটাকে আমি ভাগ করে দিচ্ছি, এখানে পড়ে থাকবে ডিপি, কি করলাম ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা, তাহলে ডিপি পড়ে থাকছে প্লাস পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিবি সমান 0। দেখো ভি টু দি পাওয়ার গামা যদি উপরে ওঠে মাইনাস গামা হবে, এই ভি গামা মাইনাস গামা কেটে গিয়ে ভি টু দি পাওয়ার মাইনাস 1 পড়ে থাকবে, তাহলে এখানে পড়ে আছে ডিপি প্লাস পি গামা বাই ভি হয়ে যাবে, ভি টু দি পাওয়ার মাইনাস 1 মানে নিচে ভি ইন্টু ডিভি, এটা সমান 0। ঠিক, তাহলে এখান থেকে আমি এই গামা ইন্টু পিটাকে রেখে বাকি একদিকে করে দিচ্ছি, তাহলে গামা ইন্টু পি এটা সমান কি আসবে মাইনাস ডিপি ডিভাইডেড বাই ডিভি বাই ভি। দেখো এই টার্মটা আবার ফিরে এলো, এটা কি বলা হচ্ছে কি কে, অর্থাৎ বাল্ক মডিউলাস বা আয়তন বিকৃতি গুণাঙ্ক। তাহলে এবার আবার মডিফাই হয়ে যেটা দাঁড়ালো রুট ওভার গামা পি বাই রো। এবার ল্যাপ্লাস ভ্যালুগুলো বসানো, ওই যে আগে পি এর ভ্যালুটা বসিয়েছিল, রো এর ভ্যালুটা বসিয়েছিল, আর গামা এয়ারের ক্ষেত্রে হয় 1 পয়েন্ট সামথিং একটা ভ্যালু হয়, দেখছি দাঁড়াও, এয়ারের ক্ষেত্রে 1.4 বসিয়ে দিলে ভি এর যে ভ্যালু আসবে ওই 331 পয়েন্ট সামথিং মিটার পার সেকেন্ড আসবে, অর্থাৎ ক্লোজ প্রায় ম্যাচ করে গেছে বলতে পারি। তাহলে নিউটনের ইকুয়েশনে এই গামাটা কী ছিল, মিসিং ছিল, তাহলে ল্যাপ্লাস সেটাকে কারেক্ট করলেন, বোঝা গেছে। নেক্সট তাহলে আলটিমেটলি আমার কি ফর্মুলাটা দাঁড়ালো, ভেলোসিটি অফ সাউন্ড ভি ইজ ইকুয়াল টু আন্ডার রুট গামা ইন্টু প্রেশার ডিভাইডেড বাই ডেন্সিটি। এবার এটাকে আরও এটা একটা ফর্ম মডিফাই করছি আমি, হ্যাঁ, রুট ওভার গামা ইন্টু প্রেশার, ডেন্সিটিকে আমি কি লিখতে পারি মাস বাই ভলিউম, ভলিউমটা উপরে উঠে গেল। এবার আমরা জানি আইডিয়াল গ্যাসের জন্য পিভি ইজ ইকুয়াল টু আরটি, এটা কি 1 মোল গ্যাসের জন্য এন এর ভ্যালু 1, তাহলে পিভির জায়গায় আমরা আরটিকে পুট করতে পারি, তাহলে সমান আন্ডার রুট গামা, এই পিভির জায়গায় আমরা পুট করছি কি আরটি, তাহলে আন্ডার রুট গামা আরটি ডিভাইডেড বাই এম, তাহলে এটা হচ্ছে ফাইনাল একটা ফর্ম, তাহলে এই তিনটেই হচ্ছে ভি এর ফর্ম, তাহলে গামা আরটি বাই এম, এটা মনে রাখো। এবার আমরা বিভিন্ন কেস নিয়ে আলোচনা করব যে ভেলোসিটির উপর কী কী বিষয় ডিপেন্ড করছে। তাহলে দেখিয়ে দিলাম ভি ইজ ইকুয়াল রুট ওভার গামা পি বাই রো, এটাকে মডিফাই করে গামা আরটি বাই এম, ঠিক আছে। যেখানে দেখো ভি হচ্ছে সাউন্ডের স্পিড, গামা হচ্ছে স্পেসিফিক হিটের রেশিও, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার, এটা কিন্তু কেলভিনে নট ইন ডিগ্রি সেন্টিগ্রেড, মাথায় রাখবে 273 দিয়ে যোগ করতে হবে ডিগ্রি যা আসবে। এম হচ্ছে মোলার মাস অফ দ্য গ্যাস, তাহলে এমটা কি মোলার মাস বা আণবিক ভর গ্যাসের, যেমন অক্সিজেনের মোলার মাস কত, অক্সিজেন অণু 32 গ্রাম, সেটার কথা বলা হচ্ছে মোলার মাস, হাইড্রোজেন অণুর হচ্ছে 2 গ্রাম। এবার আমরা প্রেশারের প্রভাব দেখব, দেখো তাহলে বেগ সমান আমরা কি পেলাম রুট ওভার গামা আর টি বাই এম, এর মধ্যে দেখো প্রেশার নেই, বা প্রেশারের ফরম্যাটে লেখো রুট ওভার গামা পি বাই রো। তাহলে তোমার দেখে মনে হবে যে প্রেশারের উপর কিন্তু রুট প্রেশারের উপর ডাইরেক্ট প্রপোর্শনাল, কিন্তু না, যখনই প্রেশার বাড়বে, দেখো প্রেশার যখনই বাড়বে তখনই ডেনসিটিও বেড়ে যাবে, আমরা জানি প্রেশার বাড়লে আয়তন কমে যায়, ডেনসিটি বেড়ে যায়, ডেনসিটিও বেড়ে যাবে। তাহলে প্রেশার আপন ডেনসিটি এই যে রেশিও, এই রেশিওটা একই থেকে যাবে, অর্থাৎ প্রেশার ভেলোসিটির উপর কোনো রকম প্রভাব ফেলে না, তুমি প্রেশার যাই বাড়াও বা কমাও যাই হোক না কেন শব্দের বেগ একই থাকবে। তাহলে রিজনটা কি, প্রেশার যদি আমি চেঞ্জ করি সেই অনুপাতেই ডেনসিটিটা চেঞ্জ হবে, ফলে প্রেশার বাই ডেনসিটির যে রেশিও সেটা কনস্ট্যান্ট থেকে যায়, সেই জন্য ভেলোসিটির উপর কোনো প্রভাব পড়ে না, মাথায় থাকবে। নেক্সট হচ্ছে উষ্ণতার প্রভাব, আবার লেখো ইকুয়েশনটা, ভি ইজ ইকুয়াল টু আন্ডার রুট গামা আর টি বাই এম। তো এখান থেকে ডাইরেক্ট আমরা দেখতে পাচ্ছি ভেলোসিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচারের
বর্গমূল, ঠিক আছে। অর্থাৎ টেম্পারেচার ডাবল করলে ভেলোসিটি √2 টাইমস হবে, এবং এই যে টেম্পারেচার সেটা কিন্তু পরম উষ্ণতা, যেটাকে আমরা কেলভিনে প্রকাশ করি, নট ইন ডিগ্রি সেন্টিগ্রেড, পরম উষ্ণতা। বোঝা গেছে? এবার ধরো দুটো যদি আমরা রেশিও করি, আমরা যদি বলি V1/V2 সমান কী হবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হবে, যেহেতু ডাইরেক্ট প্রপোর্শনাল তো T1/T2। এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা শব্দের বেগটা দেখব। ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেডের শব্দের বেগ V1কে আমরা বললাম V@0 হলো, তাহলে সেই সময় টেম্পারেচারটা কত, T1 এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 273 কেলভিন। আমি বলেছি কেলভিনে রাখতে। আচ্ছা, এবার আরেকটা টেম্পারেচার T ডিগ্রি সেন্টিগ্রেড নাও, সেখানে V2র ভ্যালু ধরো মনে করো V, তাহলে T2র ভ্যালু কী হবে, 273 প্লাস T কেলভিনে নিতে হবে, যা আসবে কেলভিনে। এবার যদি বসাও তাহলে আমি কি করলাম, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি গ্যাসের মধ্য দিয়ে শব্দের বেগ দেখছি, আর T ডিগ্রি সেন্টিগ্রেডে আমি গ্যাসের মধ্য দিয়ে শব্দের বেগ দেখছি, দুটোর মধ্যে একটা কম্প্যারিজন করব, কি হয় দেখো। তাহলে V1 জায়গায় বসাচ্ছি V0 ডিভাইডেড বাই বিচে V, ঠিক আছে, সমান করে দিলাম, যেহেতু রেশিও কেটে যাবে, এগুলো সমান করে দাও, বাকিগুলো কেটে যাবে। T1 জায়গায় হচ্ছে 273, T2 জায়গায় হচ্ছে 273 প্লাস স্মল টি। এই স্মল টিটা কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেডে, মাথায় রাখবে, ক্যাপিটালটা কেলভিনে। তাহলে এখান থেকে আমি V বার করছি, তাহলে V সমান V0 অফ, এটা উল্টে যাবে, 273 প্লাস স্মল টি বাই 273, এটার রুট আছে, রুটটাকে আমি লিখলাম হাফ, তাহলে V সমান V0 অফ, এটা দেখো ভাগ করো, প্রথমটা পড়ে থাকবে 1 প্লাস T বাই 273, এটা টু দি পাওয়ার হাফ। বাইনোমিয়ালে যদি ভাঙো কি পাবে, V সমান V0, 1 প্লাস হাফটা সামনে চলে আসবে, 1 প্লাস হাফ অফ T বাই 273। ক্লিয়ার? ঠিক লিখলাম, V সমান V0, 1 প্লাস হাফ অফ T বাই 273। এই হাফ 273-এর সাথে গুণ করে 1 দিয়ে যদি ভাগ করি, যে ভ্যালুটা আসবে V0 অফ 1 প্লাস 0.00183 T। ক্লিয়ার? এটা হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন। T ডিগ্রি সেন্টিগ্রেডে বেগ কী হবে, 0 ডিগ্রিতে কী বেগ ছিল সেটার সাথে 1 প্লাস 0.00 এই ফ্যাক্টরটা ইন্টু টেম্পারেচার, ডিগ্রি সেন্টিগ্রেডে যেটা আসবে সেটা গুণ করে দিয়ে যা আসবে সেটা হচ্ছে তুমি ভেলোসিটিটা পেয়ে যাবে। এবার আমরা জানি এই V0-এর ভ্যালুটা জানি কত, 332 মিটার পার সেকেন্ড। তাহলে V সমান 332, 1 প্লাস এই যে ভ্যালুটা 0.0018 যা আছে ইন্টু T, 332কে যদি ভিতরে ঢুকিয়ে দাও তাহলে থাকবে 332 প্লাস 332-এর সাথে এই পয়েন্টটা গুণ করলে পাবে 0.61 ইন্টু T। অর্থাৎ অ্যাকচুয়ালি আমি কি করতে চাইলাম, V সমান বেরোলো 332 প্লাস 0.61 ইন্টু T, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে ভেলোসিটি। অর্থাৎ T এর ভ্যালু যদি 1 বসাও, তার মানে কি 1 ডিগ্রি বাড়াচ্ছ, তাহলে কি হবে, কত বেগ বাড়বে, 0.61 মিটার পার সেকেন্ড, বা সেন্টিমিটারে বললে 61 সেন্টিমিটার পার সেকেন্ড। অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি তুমি টেম্পারেচারকে বাড়াও, শব্দের বেগ কিন্তু বেড়ে যাবে কত, 61 সেন্টিমিটার প্রতি সেকেন্ড। 30 সেন্টিমিটারে 1 ফুট হয়, মোটামুটি 2 ফুট পার সেকেন্ডে 2 ফুট শব্দের বেগ বেড়ে যাবে। একটা জেনারেল আইডিয়া আমি বললাম, বোঝা গেছে? তাহলে 0-র সাথে কম্পেয়ার করলে এই সূত্রটা লাগাবে, V সমান 332 প্লাস 0.61 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ানোর জন্য শব্দের বেগ 61 সেন্টিমিটার পার সেকেন্ড কিন্তু বেড়ে যাবে। এইটা বোঝানোর জন্য এই ক্যালকুলেশনটা করা। নেক্সট আসছি ডেনসিটি। ডেনসিটির সাথে কীভাবে, আমরা জানি ডেনসিটির সাথে ব্যস্তানুপাতিক শব্দের বেগ আগেই দেখেছি। তাহলে V সমান হচ্ছে √/γ P/ρ।
তাহলে ডেনসিটির সাথে ব্যস্তানুপাতিক আমরা লিখতে পারি v1/v2 সমান রুট ওভার উল্টে যাবে ρ2/ρ1। এছাড়াও এম ছিল, আরেকটা ফর্মুলা কী ছিল, ভি সমান আন্ডাররুট গামা RT/m। এই যে এম আণবিক ভর, তার সাথেও ব্যস্তানুপাতিক, বাকিগুলো কনস্ট্যান্ট থাকতে হবে, টেম্পারেচার প্রেশার সব কনস্ট্যান্ট থাকতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি v1/v2 সমান আন্ডাররুট m2/m1। এবার দেখো ইন্টারেস্টিং, আমি দুটো গ্যাস নিচ্ছি, ঠিক আছে, একটা গ্যাস হচ্ছে হাইড্রোজেন H2, আরেকটা গ্যাস রয়েছে অক্সিজেন O2। তাহলে এদের আণবিক ভর যদি দেখি, এটা কত 2 গ্রাম, এটা 32 গ্রাম। তাহলে যদি রেশিও করি আমি দেখতে পাচ্ছি 1:16। তাহলে অক্সিজেন গ্যাস কিন্তু হাইড্রোজেনের থেকে 16 গুণ ভারী বলতে পারি, বা অক্সিজেন গ্যাসের ডেনসিটি বেশি, রো অফ অক্সিজেন ইজ গ্রেটার দেন রো অফ হাইড্রোজেন। তাহলে ডেনসিটি বেশি হলে বেগ কী হবে, কম। তাহলে অক্সিজেনে শব্দের বেগ কম হবে, হাইড্রোজেনের শব্দের বেগ বেশি হবে, কারণ হাইড্রোজেনের ডেনসিটি কম, হালকা, শব্দর কোনো বাধা নেই, খুব দ্রুত অগ্রসর হবে। এবং কত দেখো, ডেনসিটির ইনভার্সের সাথে রুট আছে, তাহলে 16 রুট কত 4। তাহলে হাইড্রোজেনে শব্দের বেগ হবে অক্সিজেনে শব্দের বেগের 4 গুণ। বোঝা গেল? কারণ যার ডেনসিটি কম সেখানেই বেগ বেশি। রুট করে দাও, এটার রুট করে দিলেই 4 চলে আসবে এবং বেশি। বা বলতে পারি অক্সিজেনের শব্দের বেগ হাইড্রোজেনের তুলনায় 1/4 গুণ, যেভাবে খুশি বলতে পারো। এখানে যে দুটো গ্যাসকে নিয়ে তুমি কম্পেয়ার করবে, সেই দুটো গ্যাস একই হতে হবে। মানে কি একই, মানে কি, এটা যেমন দ্বিপরমাণুক, এই হাইড্রোজেন অণুতে দুটো পরমাণু আছে, অক্সিজেনেরও দুটো পরমাণু আছে, অর্থাৎ এদের দুজনকারই গামা কিন্তু সেম হবে। এমন দুটো গ্যাস নিও না যাদের গামা আলাদা, তাহলে কিন্তু এই কম্প্যারিজন করতে পারবেন, তখন গামা ফ্যাক্টরটা ইনক্লুড হয়ে যাবে। এই যে গামা আছে না এখানে ইকুয়েশনে, গামা RT/m, গামাটাকেও তোমাকে ইনক্লুড করতে হবে, যেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। মানে এখানে দ্বিপরমাণু গ্যাস নিয়েছি দুটো, তুমি যদি হিলিয়াম আর হাইড্রোজেন নাও তাহলে তোমার গামা চেঞ্জ হবে, কারণ হিলিয়াম এক পরমাণু গ্যাস। তাহলে যদি আমরা দেখি এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে, যেমন হিলিয়াম, এরা কি এক পরমাণু, মানে একটাই পরমাণু রয়েছে, এর ক্ষেত্রে গামার ভ্যালু হয় 5/3। আর এই যে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই যে দ্বিপরমাণু গ্যাস, এদের ক্ষেত্রে হয় 7/5 গামার ভ্যালু, এবং সবই কিন্তু 1 থেকে 2 এর মধ্যে ভ্যালুটা রয়েছে। ক্লিয়ার? এই গামাগুলো মনে রাখতে হবে। নেক্সট, আর্দ্রতা, হিউমিডিটির প্রভাব আমরা দেখব। দেখো 2 রকম হয়, একটা হচ্ছে ড্রাই আর একটা হচ্ছে ওয়েট, শুষ্ক বায়ু আর আর্দ্র বায়ু। আর্দ্র মানে একটা, এটা মনে করো বর্ষাকাল, আর ড্রাই হচ্ছে শীতকাল। শুষ্ক কখন হয়? শীতকাল আমাদের এখানে অন্তত। তাহলে দেখো জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু হয় হালকা, সেও দেখবে উপর দিকে উঠে যায়, হালকা হলেই উপরে উঠে যায়। তাহলে বর্ষাকালে বায়ুর ঘনত্ব কিন্তু কম থাকে, কিন্তু শীতকালে ঘনত্ব বেড়ে যায়, কারণ শুষ্ক বায়ু। বোঝা গেছে? তাহলে ঘনত্বের সাথে আবার ব্যস্তানুপাতিক হচ্ছে বেগ। তাহলে বর্ষাকালে ঘনত্ব কম যদি হয়, বর্ষাকালে ঘনত্ব যদি কম হয় তাহলে বেগ বেড়ে যাবে, শব্দের বেগ, আর এর ঘনত্ব বেশি মানে বেগ কমে যাবে। তাহলে ইন শর্ট আমি বলতে পারি যে বাতাস যদি ড্রাই হয়, শুষ্ক হয়, সেই বায়ুতে শব্দের বেগ কমে যাবে। বাতাস যদি ভেজা হয়, আর্দ্র হয়, মানে জলীয় বাষ্পপূর্ণ হয়, সেখানে শব্দের বায়ুর বেগ বেড়ে যাবে। তাই তুমি দেখবে যদি এটা ধরো গ্রাউন্ড লেভেলে বায়ু থাকে ঘন, যত উপরে একটা পাহাড়ের পর্বত শৃঙ্গের উপরে যদি যাও, সেখানে বায়ুর ডেনসিটি কমে যায়, তাহলে এই জায়গায় শব্দের বেগ বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু গ্রাউন্ডে শব্দের বেগ কম হবে, কারণ ঘনত্ব বেশি। এখানে ঘনত্বের সাথে তোমাকে রিলেট করে নিতে হবে। বোঝা গেছে? কুইক রিভিশন দেখো, প্রথমে 1 নম্বর পয়েন্টে রয়েছে টেম্পারেচার। টেম্পারেচার বাড়লে কি? স্পিড বেড়ে যায়, রুটটি আছে। হিউমিডিটি বাড়লে ডেনসিটি কমে যায়, স্পিড বেড়ে যায়। 3, ডেনসিটির সাথে ব্যস্তানুপাতিক, ডেনসিটি বাড়লে স্পিড কমে। 4 নম্বর প্রেশারের ওপর কোনো এফেক্ট পড়বে না টেম্পারেচারকে যদি কনস্ট্যান্ট রাখা হয়, কারণ প্রেশার বাই ডেনসিটির যে রেশিও কনস্ট্যান্ট থাকবে।
এবং এখানে আমরা জানলাম যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি আমরা বাড়াই তাহলে শব্দের বেগও বেড়ে যাবে 61 সেন্টিমিটার পার সেকেন্ড অনুযায়ী। ক্লিয়ার? নেক্সট পয়েন্টে যাচ্ছি, আরএমএস ভেলোসিটি অফ পার্টিকেল অ্যান্ড সাউন্ড ভেলোসিটি। কী ব্যাপারটা? মানে সাউন্ড তো এদিকে অগ্রসর করছে মাধ্যমের মধ্য দিয়ে, আর মাধ্যমের কণাগুলোও তাদের মিন পজিশনের রেসপেক্টে কী হচ্ছে, আন্দোলিত হচ্ছে, একবার যাচ্ছে একবার আসছে। তো এই মিডিয়ামের পার্টিকেলগুলোর এক ধরনের বেগ আছে, সেটাকে আমরা বলছি রুট মিন স্কোয়ার ভেলোসিটি, যেটা গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ে আলোচনা করা হয়। এবং সেই ভেলোসিটি VRMS, মানে এটা হচ্ছে মিডিয়ামের পার্টিকেলে যে লেখা আছে পার্টিকেল না, তো মিডিয়ামের পার্টিকেলের বেগ। আর সাউন্ডের ভেলোসিটি সেটা আলাদা ব্যাপার, সাউন্ড যে বেগে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এটা VRMS হচ্ছে √3RT/m, এটা আমরা গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ে পেয়েছি। আর সাউন্ডের ভেলোসিটি, যেটাকে আমরা ভি দিয়েই প্রকাশ করছি, ভি অফ সাউন্ড, সেটা হবে এই মাত্র পেলাম γ/RT/m। তাহলে দুটোকে যদি কম্পেয়ার করো, দেখো গামার ভ্যালু 1 আর 2 এর মধ্যে থাকে। এই যে 5/3 বললাম, এটাকে দেখো কত আসছে, 3 একে 3 20, 3 6 1.66 আসবে। আর একটা 7/5 বললাম দ্বি পরমাণু হলে, 5 একে 5 6 7 20, 1.4 সামথিং এরকম আসছে। ত্রিপরমাণু হলে 1.3 এরকম আসে। অর্থাৎ গামার ভ্যালু কিন্তু 2 এর মধ্যে, তাহলে এটা √3 আছে, এটা √2 এর মধ্যে, এটা √3। তাহলে অবশ্যই এইখান থেকে কম্পেয়ার করতে পারবো যে VRMS বেগ সাউন্ডের যে বেগ তার থেকে বেশি। বুঝতে পারলে? এখানে √3 আছে আর এখানে গামার ভ্যালু 1 থেকে 2 এর মধ্যে, তাহলে অবশ্যই √3 বড় √2 এর থেকে। বোঝা গেছে তো? তাহলে রেশিও যদি বার করতে বলে, তাহলে VRMS RMS ডিভাইডেড বাই V অফ সাউন্ড সমান কী পাবো, √3/গামা। অর্থাৎ আরএমএস ভেলোসিটি, পার্টিকেলের আরএমএস ভেলোসিটি হচ্ছে সাউন্ডের ভেলোসিটির সাথে √3/গামা টাইমস। এটা একটা রিলেশন, মনে রাখবে, এগুলো কম্পিটিটিভ ফিল্ডে কাজে লাগে। বোঝা গেছে? নেক্সট আমরা আসছি, এতক্ষণ আমরা গ্যাসে আলোচনা করলাম, এবার কঠিন আর তরল। এ তো ইজি। তাহলে আমরা ভেলোসিটির যে ফর্মুলাটা পেয়েছিলাম, √ইলাস্টিক গুণাঙ্কগুলো ডিভাইডেড বাই ডেনসিটি। তো কঠিন আর তরলের ক্ষেত্রে আমরা কি করব? কঠিনের ক্ষেত্রে ইলাস্টিক গুণাঙ্ক কি হয়, ই সমান আমরা লিখতে পারি ওয়াই, ইয়ং মডিউলাস। আর তরলের ক্ষেত্রে আমরা লিখতে পারি ওই একই আয়তন বিকৃতি গুণাঙ্ক কে। বোঝা গেছে? তাহলে ভি সাউন্ডের স্পিড ইন সলিড, সেটা আমরা লিখতে পারি ইয়ং মডিউলাস বাই ডেনসিটি। একইভাবে লিকুইডে আমরা লিখতে পারি √বাল্ক মডিউলাস বাই ডেনসিটি। আর আমরা গ্যাসে কি পেলাম, √γp/ρ বা √γ/RT/m, এই ফরম্যাটগুলো পেলাম। এবার দেখো, বলবে স্যার ডেনসিটি সলিডের তো বেশি হয় লিকুইড আর গ্যাসের তুলনায়, তাহলে ডেনসিটি যদি বেশি হয় তাহলে সাউন্ডের স্পিড কম হওয়ার কথা গ্যাসের তুলনায় বেড়ে যায় কেন? দেখো, এই যে ইয়ং মডিউলাস ওয়াই, এই ফ্যাক্টরটা এতই বড় যে রোয়ের এই ফ্যাক্টরকে ছাপিয়ে যায়, সেই জন্য ওভারঅল সাউন্ডের ভেলোসিটি সলিডের ক্ষেত্রে বেড়ে যায়। তুমি ক্যালকুলেট করে দেখতে পারো, স্টিল নিয়ে দেখতে পারো, একদিকে একটা গ্যাস নেবে একদিকে জল নেবে, দেখবে সাউন্ড সলিডের ক্ষেত্রে ভেলোসিটি বেশি হয়, সলিডের মধ্যে দিয়ে খুব দ্রুত এগিয়ে যায়, তারপর লিকুইড, তারপর গ্যাস, গ্যাসের পার্টিকেলগুলো দূরে দূরে থাকে। এই অর্ডারটা ফলো করবে। ক্লিয়ার? এখানে দেখিয়েওছি, দেখো মিটার পার সেকেন্ডে স্পিডটা দেখানো হয়েছে। তো লাস্টে দেখো স্টিল আছে, প্রায় 6000 মিটার পার সেকেন্ড হচ্ছে স্টিলের মধ্যে সাউন্ডের বেগ। এয়ারে দেখো 331, 20 ডিগ্রিতে এয়ার থাকলে কি হবে এগুলো দেখানো হয়েছে। হিলিয়াম, এটা একটা গ্যাস, ওয়াটারের মধ্যে, লিকুইডের মধ্য দিয়ে, সি ওয়াটারে আরও বেশি ডেনসিটিতে। বোঝা গেছে? গ্লাসের মধ্য দিয়ে যাচ্ছে, কপার। ওকে, নেক্সট লাস্ট টপিক পড়ে আছে ম্যাক এফেক্ট। ব্যাপারটা কি? দেখো, এতক্ষণ আমরা পড়ছিলাম যে সাউন্ড সোর্স স্থির রয়েছে, সেখান থেকে সাউন্ড বেরিয়ে এগিয়ে যাচ্ছে। এবার কি হবে যদি সাউন্ড সোর্সও চলতে থাকে এবং অবশ্যই তার সাউন্ডও চলতে থাকবে, মানে সোর্স অর্থাৎ স্পিকারটাও চলতে থাকছে আর তার সাথে যে সাউন্ড উৎপন্ন করছে সেটাও চলতে থাকছে। কি ঘটনা ঘটবে? দেখো, এক হতে পারে এই যে সাউন্ড সোর্স এস, তার গতিবেগ শব্দের গতিবেগের থেকে কম,
তাহলে শব্দের গতিবেগ এগিয়ে এগিয়ে যাবে, সোর্সটা পিছনে পড়ে থাকবে, এটা একটা কেস। 2 নম্বর কেস হতে পারে সাউন্ড সোর্স আর শব্দের যে গতিবেগ, সোর্সের গতিবেগ আর শব্দের গতিবেগ সমান, তাহলে দুজনে এগিয়ে এগিয়ে যাবে। আর একটা লাস্ট কেস হতে পারে যে শব্দের গতিবেগ মানে সোর্সের গতিবেগ এত বেশি যে সাউন্ডের গতিবেগকে ছাড়িয়ে যাচ্ছে, তাহলে সাউন্ডের গতিবেগ এখানে পিছিয়ে পড়ে থাকবে। সেই ক্ষেত্রে কি তৈরি হবে, মানে সোর্স সাউন্ডের গতিবেগের থেকে বেশি বেগে এগিয়ে যাচ্ছে, সেই সময় তৈরি হবে একটা শক ওয়েভ। দেখবে এই যে ফাইটার জেটগুলো যখন যায় তাদের গতিবেগ এই 3 নম্বর কেসের মতো হয়। যখন এই ফাইটার জেটগুলো এগিয়ে যায় তার পিছনে এই রকম গোলাকার আকৃতির শক ওয়েভ জেনারেট হবে, প্রচণ্ড রকম একটা আওয়াজ, বুম করে একটা আওয়াজ হবে। অর্থাৎ এখানে একটা কোণ তৈরি হচ্ছে, দেখো এগিয়ে যাচ্ছে সামনের দিকে আর তার যে ওয়েভ ফ্রন্ট সেগুলো পিছনে পড়ে আছে এবং সেটা গোল আকারই থাকবে এইভাবে। এটা 3D পিকচার, বোঝা যাচ্ছে তো? তাহলে এটা একটা কোণ তৈরি হচ্ছে, দেখো এইখানে কোণটার একটা সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল তৈরি হবে। সেই সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেলটাকে নাম দেওয়া হয়েছে ম্যাক অ্যাঙ্গেল মিউ বলা হয়েছে, এবং সেই মিউ এম ভ্যালুটা মিউয়ের সাথে কি রিলেশন সেটা দেখানো হয়েছে, এখানে প্রয়োজন নেই। এবার দেখো তাহলে হোয়াট ইজ ম্যাক নাম্বার? ম্যাক নাম্বার হচ্ছে যে সোর্সের ভেলোসিটি এবং সাউন্ডের ভেলোসিটির যে রেশিও, ভেলোসিটি অফ সোর্স বা অবজেক্ট আর ভেলোসিটি অফ সাউন্ড, সেটাকে আমরা ম্যাক নাম্বার দিয়ে ডিনোট করি। ক্লিয়ার? দেখো কি বলছে ম্যাক এফেক্ট, যখন একটা অবজেক্ট মুভ করছে একটা মিডিয়ামের মধ্য দিয়ে, যখন স্পিড গ্রেটার দ্যান দ্য স্পিড অফ সাউন্ড ইন দ্যাট মিডিয়াম ইট প্রডিউসেস শক ওয়েভ। একটা শক ওয়েভ, প্রচণ্ড আওয়াজ তৈরি হবে যদি তার স্পিড সাউন্ডের থেকে বেড়ে যায়। তো এখান থেকে ডিফাইন করা হয় ম্যাক নাম্বার ক্যাপিটাল এম ওই সোর্সটার ভেলোসিটি ডিভাইডেড বাই সাউন্ডের ভেলোসিটি। এবার দেখো যদি এই দুটো ভেলোসিটি সমান হয় ম্যাক নাম্বার হবে 1, যেটাকে নাম দেওয়া হচ্ছে কি সনিক। এম লেস দ্যান, যেটা আমাদের নর্মাল জীবনে আমরা দেখি এম লেস দ্যানই হয়, কারণ সেটাকে নাম দেওয়া হচ্ছে সাবসনিক, যেখানে স্পিড সাউন্ডের স্পিডের থেকে কম, সোর্সের স্পিড সাউন্ডের স্পিডের থেকে কম। মানে আমরা যে গাড়ি ঘোড়া চালাচ্ছি রাস্তায়, সেই যে গাড়ি যাচ্ছে, গাড়ির সাউন্ড কিন্তু আগে আগে যাবে গাড়ির তুলনায়। এই কেসগুলো আমরা দৈনন্দিন যে দেখি সেগুলোকে নাম দেওয়া হচ্ছে সাবসনিক। আর সুপারসনিক এগুলো হচ্ছে ফাইটার জেট, মিসাইল, এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যদি ম্যাক 1-এর থেকে বেশি, এই যে ম্যাক নাম্বার 1-এর থেকে বেশি এবং 5-এর থেকে কম হয়, তাহলে তাকে বলা হয় সুপারসনিক। বোঝা গেছে? এখানে ওই সনিক বুম অর্থাৎ শক ওয়েভ জেনারেট হবে এই কেসে। এই 3 নম্বর কেসেই একমাত্র শক ওয়েভ জেনারেট হবে। আরেকটা কেস রয়েছে ম্যাক ওয়েভ যদি 5-এর থেকে সমান এবং বড় হয়, সেটাকে বলা হয় হাইপারসনিক। এই যে রিসেন্ট যুদ্ধগুলো চলছে, বারবার আমরা শুনেছি হাইপারসনিক মিসাইল, তাহলে তাদের ম্যাক নাম্বার কিন্তু 5-এর থেকে বেশি। বোঝা গেছে? অর্থাৎ স্পিড, ওই যে মিসাইলগুলো ছুঁড়ছে, ওই মিসাইলগুলোর স্পিড এতই বেশি, সাউন্ড পৌঁছানোর আগে মিসাইল পৌঁছে যাচ্ছে, তাই অন্য দেশের র্যাডার সিস্টেম সেটাকে ডিটেক্ট করতে পারছে না। র্যাডার তো সাউন্ড দিয়ে ডিটেক্ট করে, সাউন্ড এসে র্যাডারে পৌঁছাচ্ছে না, তার আগেই কিন্তু মিসাইল এসে পৌঁছে যাচ্ছে। তার ম্যাক 5-এর থেকে বেশি। এবার যদি হাইপারসনিক হয়, দেখো তাহলে তার স্পিড কত হবে, একবার আমি খালি একটা আইডিয়া পাওয়ার জন্য লিখেছি। দেখো এটা হচ্ছে হাইপারসনিক, ম্যাক হচ্ছে 5-এর সমান বা 5-এর বেশি, তাহলে কিলোমিটার পার আওয়ারে হচ্ছে 6000, প্রায় 6200 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তার বেগ। অর্থাৎ ওই মিসাইলগুলো যে ছুঁড়ছে, সেই মিসাইলগুলোর বেগ হচ্ছে প্রায় 6200 কিলোমিটার পার আওয়ার, এর থেকে বেশি অবশ্যই। প্রতি ঘন্টায় 6200 কিলোমিটার বেগে মিসাইল ছুঁড়ছে। আর শব্দের বেগ কত? 330 মিটার পার সেকেন্ড। এটাকে কিলোমিটার করো 18/5 দিয়ে গুণ করো, যেটা আসবে সেটা কিলোমিটার পার আওয়ারে আসবে, দেখবে অনেক কম। বোঝা গেছে? ওকে, এই চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন এই সাউন্ড থেকে কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে, ইম্পর্টেন্ট টপ এমসিকিউ কোশ্চেন বাছাই করে নিয়ে আসবো, সেগুলো হবে। তার নেক্সট চ্যাপ্টার হবে তরঙ্গের উপরিপাত, সুপারপজিশন অফ ওয়েভস। তারপরে পড়ে থাকবে
ডপলার এফেক্ট, আর দুটো চ্যাপ্টার আছে, তাহলেই আমার ওয়েভস অ্যান্ড অসিলেশন ফুল কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা থার্মোডাইনামিক্স শুরু করব। ওকে, তো থ্যাংক ইউ এই লেকচারটি অ্যাটেন্ড করার জন্য।